তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদনের উপাদান। তো ফার্স্ট অফ অল যেটা ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে উৎপাদনের উপাদান চারটি ভাগে বিভক্ত। কটি? চারটি ভাগে। কি কি এবার আমরা পরে দেখবো। এখানে ছোট্ট আমরা একটা ক্লাসিফিকেশন করে নিই। উৎপাদনের উপাদান কটা আছে? চারটি। কি কি? এক নম্বর হচ্ছে জমি, দুই নম্বর হচ্ছে গিয়ে শ্রম, তিন নম্বর হচ্ছে গিয়ে মূলধন, চার নম্বর হচ্ছে উদ্যোক্তা। জমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা। উৎপাদনের উপাদান চারটি, যথা জমি, শ্রম, মূলধন আর উদ্যোক্তা। জমি যারা থাকে, জমির থেকে একটা আয় আসে। কি আসে? প্রত্যেকটার একটা ইনকাম সোর্স রয়েছে। কি রয়েছে? ইনকাম অথবা রেভিনিউ, যাকে আমরা বলি রেভিনিউ সোর্স। জমির থেকে যে আয়টা আসে সেটাকে আমরা বলি খাজনা, বা যেটাকে আমরা সহজে ট্যাক্স বলি। শ্রম থেকে আসে কি? মজুরি। শ্রম মানে কে করে? শ্রমিক করে। শ্রমিক কি পায়? মজুরি। আমরা সবাই শ্রমিক। কেউ হয়তো দৈহিক শ্রমিক, কেউ হয়তো ইন্টেলেক্ট শ্রমিক, কেউ হয়তো বুদ্ধির কাজ করে, কেউ হয়তো দেহের কাজ করে। মূলধন বলতে এখানে একটা জিনিসকে বোঝায়। মূলধন থেকে কি আসে? মূলধন থেকে আসে সুদ। এখানে মূলধন মিন্স অর্থকে বোঝাচ্ছে, কিন্তু ইকোনমিক্স আমাদেরকে মনে রাখতে হবে মূলধন আর অর্থ কিন্তু আলাদা। মূলধন মানে মূলধনী দ্রব্য কাকে বলে? মূলধনী দ্রব্য সেই সমস্ত দ্রব্যকে যেটা কোনো কিছু দ্রব্য উৎপাদন করতে কাজে লাগে। যেরকম যদি আমি একটা আজকে তামার কিংবা দস্তার কোনো কিছু আমি বিজনেস স্টার্ট করি, তো আমার ওখানে কি কি লাগবে? ফার্স্ট অফ অল আমার তামা লাগবে, দস্তা লাগবে, ওটা কাছে আমার কাছে মূলধনী দ্রব্য। আমি যদি কোনো একটা ব্রিজ বানাই, তো আমার ব্রিজের কি লাগবে? লোহা লাগবে, আমার সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে, আমার স্ক্রু লাগবে, আমার স্প্রিংস লাগবে, আমার তার ঝালাই বাঁধাই করার জন্য এই সমস্ত কিছু যা যা দ্রব্য আমার লাগবে সেটাকে আমি বলবো মূলধনী দ্রব্য। ওটা মূলধন না, ওটা মূলধনী দ্রব্য। মূলধনী দ্রব্য আর অর্থ সমান নয়। যেমন ইকোনমিক্সের দাম আর মূল্য সমান নয়। দাম আর মূল্য এক না, দাম আর মূল্য আলাদা। দাম কথার অর্থ হচ্ছে প্রাইস ইংলিশে, আর মূল্য কথা হচ্ছে ভ্যালু। প্রাইস আর ভ্যালু কি এক? একদমই এক না, প্রাইস আর ভ্যালু আলাদা হয়। মূলধনের যে আয় আমরা পাই, মূলধন থেকে আয় আসে হচ্ছে সুদ, কিন্তু এখানে মূলধন মানে আমরা অর্থকেই বোঝাচ্ছি। পার্টিকুলার আলাদা, কিন্তু এখানে আমরা মূলধন বলতে অর্থকেই বুঝাচ্ছি। সুদ ব্র্যাকেটে আমরা লিখবো ইন্টারেস্ট। আর উদ্যোক্তা, উদ্যোক্তা মানে যে কিছু তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে যে কেউ হতে পারে। আমি এখানে উদাহরণ হিসাবে টাটা লিখতে পারি, আমি আদানি লিখতে পারি, আমি রিলায়েন্স লিখতে পারি, আমি এনটিপিসি লিখতে পারি, ঠিক আছে, আমি নিপ্পন ইন্ডিয়া লিখতে পারি। আমার আরো কি কি থাকতে পারে? আমার অগাধ অগাধ সমস্ত কিছু থাকতে পারে। টাটা, আদানি, রিলায়েন্স, বিড়লা, এই সমস্ত কিছু যা যা রয়েছে এগুলো সবাই কারা? উদ্যোক্তা। এরা সবাই উদ্যোক্তা। কেউ একজন উদ্যোগ নিয়ে কখন যদি কোনো ব্যবসা স্টার্ট করে তাকে আমরা উদ্যোক্তা মূলত বলে থাকছি। উদ্যোক্তার আয় কি হবে? উদ্যোক্তার আয় হবে মুনাফা। মানে একটা ব্যবসা থেকে অর্জিত যে সমস্ত টাকা মুনাফাকারী পকেটে ঢুকছে, অর্থাৎ উদ্যোক্তার পকেটে ঢুকছে। আমি একটা ব্যবসা স্টার্ট করলাম 500 টাকা দিয়ে, আমি ধরলাম। আজকে সেই ব্যবসা আমার যদি গিয়ে দাঁড়ায় আমার ইয়ারলি, আমি আগে আমি 500 টাকার ব্যবসা স্টার্ট করলাম, আমার এখন সেই ব্যবসাটা 100 কোটি টাকার ব্যবসাতে স্টার্ট হয়েছে, আমি ধরলাম। কেউ একজন 500 টাকায় 1925-26 সালে স্টার্ট করেছিল, এখন সেই ব্যবসাটা গিয়ে দাঁড়ালো কোথায়? 100 কোটি টাকাতে। তো ওর 500 টাকা থেকে তো 100 কোটি টাকা অনেক বেশি।
এখানে যা যা মার্কেট ফ্রি ফ্লোট মার্কেটে আমরা শেয়ার মার্কেটে বুঝেছিলাম যে এই যে ফ্রি ফ্লোট মার্কেটে যে যা যা থাকবে সমস্ত কিছু যখন পার্টটার করে একটা এরা সমস্ত কিছু শেয়ার হোল্ডারদের অধীনে থাকে উদ্যোক্তারা। তো এবার মূলত যে এই যে মুনাফাটা অর্জন করবে এখান থেকে সেই মুনাফাকারী যা যা মুনাফা থাকবে, আমি যদি খুব শর্ট ভাবে বোঝাই, আমি 100 টাকার ব্যবসা শুরু করলাম, আজকে আমার সেটা 100 টাকায় আমি একটা জিনিস কিনলাম এবং আমি সেটা কাউকে বিক্রি করব, ওখানে ওটা কেউ নাই, আমি ওটা 150 টাকায় বিক্রি করলাম সোজা কথায়। তো আমার কাছে 50 টাকা মুনাফা ঢুকলো, আমি 100 টাকা ইনভেস্ট করে আমি 50 টাকা আমি লাভ করলাম। এটা কি? তাহলে আমি হয়ে গেলাম উদ্যোক্তা, যে আমার কাছে কিনলো সে কি ক্রেতা, আমি বিক্রেতা হলাম, আর আমার কাছে 50 টাকা লাভ হলো, এটাই আমার কাছে আমার কি, এটা আমার কাছে আমার ইনকাম বা রেভিনিউ। এক্ষেত্রে আমরা শেয়ার মার্কেটে যখন ঢুকলাম তখন এটা বলে দেওয়া ভালো যে শেয়ার মার্কেটে ফ্রি ফ্লোট মার্কেটের কনসেপ্ট থাকে। অর্থাৎ ফ্রি ফ্লোট মার্কেট কি, কোনো কোম্পানি দেখা গেল যে এ কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে 500 কোটি টাকা, কিন্তু কেবল মার্কেটে রান করছে, ভ্যালুয়েশন 500 কোটি টাকা, ঠিক আছে, ভ্যালুয়েশন 500 কোটি, কিন্তু শেয়ার ছেড়েছে মাত্র দেখা গেল 25%। তাহলে 525%, 500 হাফ কত, 250 হাফ করতে হবে আমাদেরকে, তাই কি না, 250 হাফ করতে হবে, ওই 125 মতো সামথিং। তো 125টা শেয়ার আর মার্কেটে খেলছে, কিন্তু বি কোম্পানির ভ্যালুয়েশন 100 কোটি টাকা, কিন্তু মার্কেটে খেলছে 50%, শেয়ার মার্কেটে খেলছে 50%, তাই কি না। তো যদি এই যে 50%, তো এখানে আমাদেরকে দেখতে হবে ফ্রি ফ্লোট মার্কেটে কার ভ্যালুয়েশন বেশি, এর ভ্যালুয়েশন বেশি, এর ভ্যালুয়েশন কত আছে 25%, বি এর ভ্যালুয়েশন কত আছে মার্কেটে 50%, যার ইনফ্লুয়েন্স বেশি হবে সে হচ্ছে বড় মার্কেট। আমার ভ্যালু দেখে লাভ না, এর ভ্যালু 500 কোটি, এর ভ্যালু 100 কোটি, এ খেলাচ্ছে 25, এ খেলাচ্ছে 50, তো কোন কোম্পানিটা বড় হবে, 50% কোম্পানিটা বড় হবে। অর্থাৎ বি কোম্পানি যার ভ্যালুয়েশন কম কিন্তু ফ্রি ফ্লোট মার্কেট অর্থাৎ যেটা মার্কেটে চলছে সেটার মানে ভ্যালু অনেক বেশি, সেটাকে আমাদের কাছে বড় কোম্পানি হিসেবে গণ্য হবে, ঠিক আছে। ফ্রি ফ্লোট মার্কেটের কনসেপ্ট হচ্ছে এটা। তো উৎপাদনের উপাদান 4টি, কি কি বললাম, জমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা। জমি, শ্রম, মূলধন ও উদ্যোক্তা, এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়, জমি, শ্রম, মূলধন ও উদ্যোক্তা। তো জমির আয় হলো খাজনা, আগেই বললাম, খাজনা মানে কেউ কারো জমি লিজ নিল বা ইজারা দিল, তার বদলে একটা টাকা, আমরা যেমন ভাড়া টাড়া দিই, এক কথায় সোজা কথায় যদি বলি যে আমরা ভাড়া দিচ্ছি, এক কথায় খাজনা, ট্যাক্স আমাদেরকে দিতে হবে, খাজনা বা ট্যাক্সেশন যাকে আমরা বলি ছোট হাতে বলে। শ্রম কি দিবে, মজুরি দিবে, শ্রমিক কি পাবে, মজুরি পাবে। আমরা যখন কোথাও চাকরি করি যদি আমরা দিন শেষে অথবা একটা মাসের শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা হাতে পাই, নির্দিষ্ট ডেটের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা হাতে পাই, সেটাকে আমরা কি বলছি, মজুরি পাচ্ছি, বা আমরা বলি হিন্দিতে বলে অনেকে তানখোয়া বলে, কেউ বলে ইনকাম, কিন্তু ইকোনমিক্সের ভাষায় ইনকামকে আমরা বলবো রেভিনিউ, কি বলি, রেভিনিউ। তো মজুরি পাচ্ছে, এখানে মজুরি মানে এখানে ওয়েজেস এর কথা বলছি আমরা, ওয়েজেস মজুরি পাচ্ছে সবাই, কিন্তু একটা কি মজুরি পাচ্ছে, কেউ হয়তো মাঠে ঘাটে চাষ করে খুব কষ্ট করে ফসল উগাচ্ছে, ওটা বিক্রি করে রেভিনিউ করছে, ওটা ওর কিন্তু একটা মজুরি, কিন্তু ওটা ওর একটা পারিশ্রমিকই পাচ্ছে। আর যারা মানে অফিসে এসিতে বসে কাজ করছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছে, ওরাও কিন্তু মজুরিই পাচ্ছে, এক কথায়। মূলধনওয়ালা কি পাচ্ছে, সুদ পাচ্ছে। মূলধন মানে কি, যারা মহাজন আমরা ধরলাম, এখন তো আর মহাজন হয়নি, এখন তো মহাজন আর নাই বলতে গেলে, তাও আছে কয়েকটা জায়গায়, আছে, যেমন মহাজন আছে, ব্যাংক আছে। এখন এই মহাজনী ব্যবসা, ব্যাংকেরা কি করে, লোকজনকে ধার দেয়, কি করে, লোকজনকে ধার দেয়, ঠিক আছে। এবং লোকজনকে ধার দেয় যে ব্যাংক রেটে, তাকে আমরা বলি মার্কেট রেট অফ ইন্টারেস্ট, কি বলি, মার্কেট রেট অফ ইন্টারেস্ট। কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে এখানে দেখতে হবে, সেন্ট্রাল ব্যাংক কোন একটা ব্যাংক যেমন এসবিআই কে টাকা দিল, এটাকে আমরা বলছি ব্যাংক রেট, কি বলবো এটাকে, ব্যাংক রেট। ব্যাংক রেট কি, যে কোনো দেশের সর্বোচ্চ ব্যাংক, অর্থাৎ যেটা টাকা ছাপাতে পারে, যেমন আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া,
সেন্ট্রাল ব্যাংক এসবিআই কে যে সুদের হারে লোন দিবে, আমি ধরলাম 3% সুদের হারে লোন দিল, এবং কয়েকটা গ্রুপ আসলো যে আমরা আপনার কাছে লোন নিব, আমরা বাড়ি করতে চাই, হোম লোন নিব। ওরা বললো ঠিক আছে আমরা আপনাদেরকে লোন দিব। গ্রুপ আসলো একটা, বললো হ্যাঁ আমরা আপনাকে লোন দিব, আপনাকে এত টাকার মধ্যে আপনাকে লোন দিব, আর আপনার ইন্টারেস্ট পড়বে 7%। কত পড়বে? 7%। এটাকে যে কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে তাকে বলি আমরা ব্যাংক রেট, আর যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে অর্থাৎ জনসাধারণকে ঋণ প্রদান করে তাকে আমরা বলি মার্কেট রেট অফ ইন্টারেস্ট। কি বলি? মার্কেট রেট অফ ইন্টারেস্ট। মার্কেট রেট অফ ইন্টারেস্ট আমরা কি দেখছি সবসময় বেশি রয়েছে, 7% বেশি নাকি 3% বেশি? অবভিয়াসলি 7% বেশি। 4% কাদের হাতে থেকে গেল? এটা কি সেন্ট্রাল ব্যাংকের হাতে যাবে? অবভিয়াসলি যাবে না। এটা কার হাতে থাকলো? বাণিজ্যিক ব্যাংকের হাতে থাকলো। বাণিজ্যিক ব্যাংক যদি ঋণ দেওয়া বন্ধ করে দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলো টিকবে না। বাণিজ্যিক ব্যাংকের অর্ধেকের বেশি ব্যবসা চলে লোন দেওয়ার পুরোর জন্য। আমরা ধীরে ধীরে স্কিম দেখি কি, লোন কি, মানুষজন টাকা ধার দিতে চায় না আমরা, কিন্তু ব্যাংক কি বলে তোমরা লোন নিয়ে যাও, এই গোল্ড লোন, এই হোম লোন, এই তোমার প্রপার্টি লোন, যা যা আছে আমরা দিব, কি মাত্র এতটুকু সুদের হারে। কিন্তু তার থেকে মনে রাখতে ওরা কিন্তু অনেক কম হারে কিন্তু ওদের কাছ থেকে টাকা ধার করেছে, তাই কি না? তো এই 4% যে সুদের হারটা থাকলো, এই 4% সুদের হার কার হাতে থাকবে? কমার্শিয়াল ব্যাংকের হাতে থাকবে, এবং এই টাকাটা থেকেই তারা পরবর্তীকালে লোন দেবে। দেখা গেল যে আমরা কারো কাছে ধার নিলাম, আমি 100 টাকা ধার নিলাম কারো কাছে, সেটা 7% সুদের হারে কত দাঁড়াবে? 107 টাকা। কিন্তু ওরাই ধার করেছে 100 টাকাটা কি 3% সুদের হারে, 3% সুদের হারে, তাই কিনা? ওরা নিচে 3%, তাহলে এরা আরবিআই কে দিবে কত? 103 টাকা। আমাদের কাছে নিবে কত? 107 টাকা। এটা আমরা বিয়োগ করি, 107 মাইনাস 103, 4 টাকা। এই 4 টাকা তাদের কাছে এক্সট্রা থাকলো, কিন্তু 4 টাকাটা কি একজনের কাছে পাচ্ছে? লক্ষ লক্ষ মানুষ আসছে, হাজার না। এই 4 টাকা যদি 1 লাখ দিয়ে গুণ করি আমরা, এখানেই 4 লাখ হয়ে যাচ্ছে। এদের ব্যবসা ভাবে করেই চলছে। এই 4 লাখ টাকা ওরা কি করবে? অন্য কাউকে লোন দিবে। এই 4 টাকা তারা ইনভেস্ট করবে কোথায়? ওই ছোট ছোট স্মল ইনভেস্টমেন্ট দিয়ে তারা কি করবে? একটা বড় ইনভেস্টমেন্ট দিবে। কারো হয়তো কোটি কোটি টাকা দরকার, দিয়ে দিল, কিছু নিয়ে নিল, দিয়ে দিল, একদম 100 কত টাকা, একদম ভালো অ্যামাউন্ট, একটা মোটা অ্যামাউন্ট দিয়ে দিল। তারপর কি করবে? ওরা বলবে হ্যাঁ দাও। তো এরা এই 4 টাকাটাকে, যেটা ওদের নিজেরও না, সেটা থেকে কি করে? ওরা সুদ দেয়, এবং সুদের পর আরো টাকা নেয়। এই 4 টাকা দিল কিনা, এরপরে আরো টাকা দিবে, ওটা দেখা হয়ে গেল বেড়ে 12 টাকা, আমি ধরলাম 12 টাকা। 12 থেকে 24, 24, 48, 42, 60, এইরকম ভাবে চলতেই থাকবে। তো কন্টিনিউয়াস ফ্লো অফ মানি আমরা চলছে বিজনেস ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক, সরি বিজনেস ব্যাংক না কমার্শিয়াল ব্যাংকে। তো এই যে মূলধন যেমন আগে মহাজনেরা করতো, ব্যাংক দেয়, এটা কি এদের সোর্স অফ ইনকাম? কি? সুদ। টাকার সাথে সুদ নিবে, টাকার সাথে সুদ নিবে। উদ্যোক্তাদের কি? মুনাফা। আমরা মার্কেটে রান করাবো আমাদের টাকাটাকে, এবং যা হবে শেয়ার টেয়ারের মাধ্যমে, কিংবা আমরা দোকানে বসলাম, যার যেমন মানে বাউন্ডারি, সেরকম হিসাবে যেটা তারা উপার্জন করবে সেটা হচ্ছে তাদের কাছে মুনাফা, যেটাকে আমরা বলি প্রফিট। বোঝা গেল? এবার আমরা হালকা ঢুকবো ব্যাংকে, ব্যাংকটাকে আমরা ঢুকে কেবল ছুঁয়ে বেরিয়ে যাবো। ব্যাংকের ডিভিশন দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাংকও বলে থাকি। আর একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকস। এর মধ্যে পড়ছে পিএনবি, এসবিআই, ইউবিআই, দেন আরো অনেক কিছু, যেমন গৌড় গ্রামীণ বিকাশ ব্যাংক, জিবি, ভিবি, তারপর কানাড়া ব্যাংক, এই সমস্ত ব্যাংক। এগুলো সবাই কমার্শিয়াল ব্যাংকস। আরবিআই আর কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে আমাদের মেজর দুটো ডিভিশন। এছাড়া অনেক সাবঅর্ডিনেট ডিভিশন আছে, যেমন ধরা গেল যে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক, বৃহৎ শিল্প উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, নাবার্ড আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ব্যাংক আছে। কি কি ব্যাংক আছে তা বলে দিই। নাবার্ডটা ইম্পর্টেন্ট আছে। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল
ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কি কি? নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এছাড়া আইডিবিআই ব্যাংক আছে, ঠিক আছে, আইডিএমবি ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে। আরবিআই যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটার মেজর কাজ হচ্ছে গিয়ে, মূলত অনেক কাজ আছে কিন্তু আমরা মেজর কাজ দুটার উপরে ফোকাস করবো, যেটা একটা ছোট্ট আমাদের ধারণা দিবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল নোট প্রচলন, ইস্যু অফ মানি। Only RBI is the bank of India which has the rights to issue money or coins. ঠিক আছে, but RBI has not the authority to publish or to issue 1 rupee note or 1 rupee coin. 1 টাকার নোট আর 1 টাকার খুচরো পয়সা বাদে বাকি যা যা নোট ছাপায় আরবিআই। 1 টাকার নোট আর 1 টাকার খুচরো পয়সা বাদে যা যা টাকা ছাপায় আরবিআই। 1 টাকার নোট আর খুচরো পয়সা যে অথরিটি ছাপায় তার নাম হচ্ছে গিয়ে ভারতের অর্থ দপ্তর বা ইন্ডিয়ান ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ভারতীয় অর্থ দপ্তর ছাপায় 1 টাকার নোট আর 1 টাকার খুচরো পয়সা। But RBI has not the right or the authority to issue any kind of notes which is related to 1 rupee or 1 rupee coin. ঠিক আছে, they only have the rights to issue money. ঠিক আছে, যেমন যেটা ধরা যেতে পারে যে 200 টাকার নোট, 100 টাকার নোট, 1000, 500, 20, 20, 30, 40, 10, যা যা নোট আছে, যা যা কয়েন আছে, সবটি ছাপায় আরবিআই। কিন্তু আরবিআই কি যত ইচ্ছে ছাপাতে পারে? না, আরবিআইও যত সম্ভব ছাপাতে পারে না। তার জন্য লাগে 85 কোটি টাকার সোনা আর 115 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এই 200 কোটি টাকা তাকে মানে তহবিলে সঞ্চয় রাখতে হয়, তারপর সে ছাপাতে পারবে। কিন্তু আরবিআই বেশিও ছাপাতে পারে না, কারণ একটা বড় কারণ হচ্ছে যদি বেশি টাকা ছাপায় লোকজনের হাতে বেশি বেশি টাকা আসবে, যদি বেশি বেশি টাকা হলো জিনিসপত্রের দাম চাকচারিয়ে বাড়বে, ফলে মুদ্রাস্ফীতি দেখা যাবে। এটার জন্য ইউগান্ডাতে একবার হয়েছিল কি, ইউগান্ডার সরকার 1 লাখ টাকার 1 লাখ টাকার একটা রুপি বের করেছিল। 1 লাখ টাকার একটাই নোট, 1 লাখ টাকার। রাতারাতি মুদ্রাস্ফীতি হয়, এখন ইউগান্ডার অর্থ নাই বলতে গেলে। তো একটা ভুলের জন্য ইউগান্ডার অর্থনীতি প্রায় শেষ। 1 লাখ টাকার নোট, তো ফলে কি বেশি বড় নোটও ভালো না, আবার খুব ছোট নোটও ভালো না, মিডিয়াম সাইজে রাখা ভালো। আরবিআই কি, আরবিআই সে অথরিটি আছে যে সে নোট ছাপাতে পারে। কমার্শিয়াল ব্যাংকের কি সে অথরিটি আছে? অবভিয়াসলি না, কমার্শিয়াল ব্যাংকের সে সমস্ত অথরিটি নাই। আরবিআই ব্রিটিশ অধীনস্থ ভারতে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আর কমার্শিয়াল ব্যাংকগুলো অনেকটা হয় অনেকটা হয় না। এর মধ্যে আমাদের মূল হচ্ছে এসবিআই। এসবিআই 1935-এ কি 1949, আমি মেবি 1935-এ হয়েছিল আরবিআই। ঠিক আছে, আর 1945 to 1949 এসবিআই প্রতিষ্ঠা হয়েছিল। এসবিআই এর আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল এসবিআই এর নাম। পরবর্তীকালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং একটা কালে তারা মার্জ করে দেয়। মার্জ কথার অর্থ হচ্ছে কি, মাছ না কিন্তু মার্জ। মার্জ কথার অর্থ হচ্ছে যে দুটো একসাথে চলে আসবে এবং দুজনে একসাথে কাজ করবে। যেমন আমরা ফোন কলে কি কনফারেন্স কল মার্জ করে দিই, মার্জের অপশন থেকে ওটা হচ্ছে মার্জ হয়ে যায়। আচ্ছা, আরবিআই আমরা কি বললাম? RBI is the only authority of India which has the rights to issue money, আর কমার্শিয়াল ব্যাংকে সেটা নাই। দ্বিতীয় হচ্ছে আরবিআই works as a banker of the government. RBI works as a banker of the government. গভর্নমেন্টের টাকা যা যা গচ্ছিত রাখে কেউ এসবিআই কিংবা এখানে যাবে না, সে ডাইরেক্ট দেবে কি আরবিআই কে। ভারতের প্রধানমন্ত্রীর টাকা, মুখ্যমন্ত্রীর টাকা, গভর্নরের টাকা, রাষ্ট্রপতির টাকা, যা যা টাকা আছে, যা যা টাকা পয়সা কে গচ্ছিত রাখে? আরবিআই। এর জন্য একে বলে সরকারি ব্যাংকের ব্যাংকার। সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। ঠিক আছে, আরবিআই দুটো ফাংশন আমরা কি বললাম, যে ইস্যু অফ মানি, আর আরেকটা হচ্ছে কি ওয়ার্কস
as a banker of the government, GOVT গভর্নমেন্ট। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি আরবিআই আরো একটা কাজ দেখি আমরা, আরবিআই আর কি করতে পারে, আরবিআই আরো তো কিছু করবে, একটা এ লোন দেয়। আরবিআই গিভস লোন, বাট টু হুম? আরবিআই লোন দেয় কিন্তু কাকে দিবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কমার্শিয়াল ব্যাংক কাকে লোন দিবে? আজকে আমরা আমার একটা বাড়ি কিনবো, আমি আমার বাড়ি কেনার দরকার আছে, বাড়ি কিনবো, আমি কার কাছে যাবো? আমি আরবিআই যাবো, দিল্লির কাছে? আমি বাড়ির পাশে আমার যে ব্যাংক আছে আমি সেখানে যাবো, অবভিয়াসলি আমার বাড়ির পাশে যে ব্যাংক আছে আমি সেখানে যাবো। তো কমার্শিয়াল ব্যাংক কাকে দেয়? টু দ্য কমন পিপল, গিভস লোন টু দ্য কমন পিপল। কাকে দেয়? কমন পিপলকে, মানুষদেরকে, এরা সাধারণ মানুষকে যারা লোন দেয় তারা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। বাট আরবিআই অলসো গিভস লোন, বাট টু হুইচ অথরিটি অর টু হুম? দ্য অ্যান্সার উড বি কমার্শিয়াল ব্যাংকস। আরবিআই কখন কমার্শিয়াল ব্যাংক টাকা দেয়? কমার্শিয়াল ব্যাংকে একদম ঋণে পড়ে শেষ, কমার্শিয়াল ব্যাংকের হাতে টাকা নাই, কেউ হয়তো লুট করে নিয়ে চলে গেছে বিদেশে, ঠিক আছে, কেউ হয়তো অন্য কিছু করছে টরছে, হ্যাঁ, কেউ হয়তো সেই টাকা চুরি করে কেউ কত কিছু করছে, কেউ হয়তো বিল্ডিং বানাচ্ছে, কেউ হয়তো কোনো ক্রিকেট টিম তৈরি করছে, ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে। তো তুই এই কমার্শিয়াল ব্যাংকে যখন ধাক্কা লাগে বড় সড়ো, তো এই কমার্শিয়াল ব্যাংকে যখন ধাক্কা লাগে তখন কমার্শিয়াল ব্যাংক কিন্তু জনগণের কাছ থেকে টাকা অতটা উঠাতে পারে না, সে ডাইরেক্ট চলে যায় এর বাবার কাছে, হ্যাঁ বাবা, চলে আসলো। কমার্শিয়াল ব্যাংক ডাইরেক্ট চলে যাবে কার কাছে? আরবিআই এর কাছে, বাবা টাকা দাও, 20 টাকা দাও, মোমো খাবো। কমার্শিয়াল ব্যাংক ডাইরেক্ট সে হ্যাঁ করে চলে যাবে কোর কাছে? কাঁপতে কাঁপতে আরবিআই এর কাছে। আরবিআই হচ্ছে বাবা, ব্যাংকার অফ দ্য ব্যাংকার্স। বলছে ঠিক আছে বেটা দিব, তুই আমাকে কি দিবি? বলছি এখানে বাপ বেটাতেও তোমার টাকা চাই, হ্যাঁ টাকা লাগবে, তোকে আমি কম লোনে দিব, তুই লোকজনকে ঠকে উঠায় নিবি, ঠিক আছে? বললো ঠিক আছে আমি লোন দিব। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বললো, আরবিআই তুরন্ত করে পুকুত করে পকেট থেকে টাকা বের করে লিয়া এখান থেকে কমার্শিয়াল ব্যাংকে টাকা দিয়ে দিল। কমার্শিয়াল ব্যাংকে আরবিআই কাকে দিল? কমার্শিয়াল ব্যাংকে। কত বললাম আগে? 3% সুদের হারে দিল, এটা নির্দিষ্ট না, আমি ধরে বলছি 3% সুদের হারে দিল। এবার কমার্শিয়াল ব্যাংকের হাতে কি আসলো? টাকা আসলো। ঠিক আছে, এবার শুরু করলো বিজ্ঞাপন, আপনারা এসে গোল্ড লোন নিয়ে যায় মাত্র এই কয়েকটা জিনিসের বিনিময়ে, কিংবা এত কম রেট অফ ইন্টারেস্ট আপনি নিয়ে যান। চলে আসলো, বললো কত লাগবে? দেখছে আগে দেখা হলো 8% দিল, 5% লাভ করবে, ভাবছে যে না লোকজন আসছে না, একটু কমিয়ে দিল, 7 আসছে না, 6 আসছে না, 5 আসছে, একটু আসছে, 4 তো ভরপুর চলে আসলো। ও কি করলো? 5 বা 4 মধ্যে ফিক্সড করে দিল, 4 অথবা 5 মধ্যে, আমি 5ই ধরলাম, 5% ফিক্সড করে দিল। তো এখান থেকে এইটুকুটাকে আমরা বলছি কি কি ব্যাংক রেট। ব্যাংক টু ব্যাংক যে ব্যাংক রেট, ব্যাংক টু ব্যাংক যে সুদের হার থাকে তাকে আমরা বলি ব্যাংক রেট। আর কমন পিপল টু, এই যে এখানে চান্না মুন্না বাচ্চা আছে ওকে যে টাকাটা দিল, একে বলি আমরা মার্কেট রেট অফ ইন্টারেস্ট। কি বলি? মার্কেট রেট অফ ইন্টারেস্ট। আরবিআই যে সুদের হারে কমার্শিয়াল ব্যাংকে টাকা দেয় সেটা হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক এবার এটা যে কমন পিপলকে দেয় সেটা হচ্ছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট। সবসময় মনে রাখতে হবে ব্যাংক রেট যত থাকবে মার্কেট ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট সবসময় তাতে কি হবে? বেশি হবে, যাতে লাভ করতে পারে। কারণ এও তো ঘাটাতে চলছে, ওর তো টাকা উঠাতে হবে, ঘাটাতে চলছে। তো এই একটা কাজ করে কি, গিভস লোন টু দ্য কমন্স, সরি টু দ্য ব্যাংকস। আরেকটা কাজ আছে কি, আরেকটা কাজ, আরবিআই টাকা তো দিচ্ছে, কিন্তু দেশে যখন মুদ্রাস্ফীতি হবে, দেশে যখন সব জিনিসপত্রের দাম বাড়তে শুরু করবে, আরবিআই কি করবে? বলবে এবার টাকা দে, এবার টাকা দাও। কি করবে? একদম হয়তো এটার দাম সে ইনক্রিজ করে দেবে, ব্যাংক রেট ইনক্রিজ করে দেবে, বলবে যে আমি এখন 3 দিচ্ছি না, আমি এখন 10-এর নিচে দিব না।
এবার এরা কি করবে, নিতে তাহলে লোন নিতে বাধা পাবে, যদি লোন নিতে বাধা পায় এদের কাছে টাকা নাই, জনগণকে তাহলে এরা লোন দিতে পারবে না, যদি জনগণের হাতে টাকা না আসে তাহলে মুদ্রাস্ফীতি অটোমেটিকলি কমে যাবে, তাই কি না? এর হাতে টাকা নাই, এর কাছে গেল বাবা বাবা টাকা দাও, বাবা 100 মারলে বললো দিব না, ঠিক আছে ও কাটছে কাটছে, কিন্তু ও যদি ওর কাছে টাকা না থাকে, এ কমার্শিয়াল ব্যাংক হচ্ছে একেবারে দালাল গুলো, ঠিক আছে, দালাল টাইপের কাজ করে, মাঝখান থেকে করে টাকা মারে, তো ও পড়ে গেল, ও পেল না, তো ও কি নিচের মালগুলাকে দিতে পারবে? দিতে পারবে না, তাহলে কি হবে, এক কথায় যে সমস্ত কিছু যা যা থাকবে এটা যে অটোমেটিকলি এটা কমে যাবে, অর্থাৎ ব্যাংক রেটটা কমে গেলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অটোমেটিকলি ডিক্রিজ হয়ে যাবে।